প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি বুঝলাম না। নইলে এই ধরনের উল্টাপাল্টা কথা এবং যেটাকে নাকি বলা যায় একেবারে সোজাসুজি মিথ্যা কথা, তাই না? এগুলো বলার কি কোনো প্রয়োজন ছিল? বা এটা বলে কি করে? মানে এটার তো কোনো প্রয়োজনই নেই। একেবারে ইতিহাসের ঘটনাগুলো একেবারে মানে বুঝলাম না মানে কী ধরনের কথাবার্তায় যে বলে, বা বিএনপির লোকজন এই কথাবার্তাগুলো কী কারণে, এই যে উল্টাপাল্টা মিথ্যা কথা এগুলো কী কারণে বলে, এটা তো আমার মাথায় মানে ঢোকে না। মানে দরকারটা কি? এগুলো নিয়ে কথা না বললেও তো হয় নাকি? তো ঘটনা কি? ঘটনা আমরা একটু ওই তারেক রহমানের মুখ থেকেই শুনি, তাহলেই বোঝা যাবে যে আসলে বিষয়টা কি। এই মওলানা হোসেনের প্রতীক ছিল কিন্তু ধানের। ৭৯ সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে ধানের শীষ তুলে দিলাম। এই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে কি মাথাটা খারাপ হয়ে গেছে? বা যখন কোনো বক্তব্য বিবৃতি দেয় তখন কি একটু ইতিহাস পড়ে না নাকি? দেখেন কি অবস্থা। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই যে বিএনপি গঠিত হয় ১ সেপ্টেম্বর ১৯৭৮ সালে। ১৯৭৮ সালে এটা প্রতিষ্ঠিত করে কে? বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মানে ক্ষমতায় গিয়েই দলটা গঠন করছিল। ক্লিয়ার? তো মানে প্রতীকের ব্যাপারটা আসবে তো তারপরে, তাই না? অর্থাৎ এরপরে যখন ইলেকশন হবে তখন কোন দলের কি প্রতীক হবে সেটা তো পরবর্তীতে নির্ধারিত হবে। তো এখন মওলানা ভাসানী নাকি জিয়াউর রহমানকে ধানের শীষ দিয়ে বলে যে এটাই তোমার দলের প্রতীক বানাও। তা আমরা একটু খোঁজ খবর করি যে মওলানা ভাসানী কবে মারা গেছিল। হ্যাঁ, এখন তো যে কোনো তথ্য একেবারে মোবাইল ফোনের মাধ্যমে, যে চ্যাট জিপিটি বলেন অথবা গুগল বলেন, গিয়ে আপনি যদি সার্চ করেন সাথে সাথে পেয়ে যাবেন। এমন না যে এখন আপনি চাইলেই মানে কোনো তথ্য পাবেন না, বইপত্র খুঁজতে হবে, লাইব্রেরিতে যাইতে হবে, না, বিষয়টা তো এরকম না। তো আমি কিন্তু চ্যাট জিপিটিতে গিয়ে জিজ্ঞেস করলাম যে মওলানা ভাসানী কবে মারা গেছিলো। তো এই যে এখানে যে রেজাল্ট দিল, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী মারা যান ১৭ নভেম্বর ১৯৭৬ সালে। তো ১৯৭৬ সালে যে ভদ্রলোক মারা গেছে সেই ভদ্রলোক কি করে এই যে ১৯৭৮ সালে যে দলটা গঠিত হলো, যে অর্থাৎ বিএনপি, তো তাকে কি, এবং এটাও আমরা জানি যে ১৯৭৯ সালে পরবর্তীতে ইলেকশন হয়। হ্যাঁ, তো যখন ইলেকশন হয় অর্থাৎ ১৯৭৯ সালে কি করে এই মওলানা ভাসানী কি তাহলে বুঝলাম না, কবর থেকে উঠে এসে তারপরে কি কবর থেকে উঠে এসে ওই যীশু খ্রিস্টের মতো যে মারা গেল না, মারা গেল, তারপরে ৩ দিন পরে তারপরে সেখান থেকে উঠে এসে তার যে শিষ্যদের উনি দেখা টাকা দিলেন। তো মওলানা ভাসানী কি ৭৬ সালে, ওই মওলানা ভাসানী ৭৬ সালে মারা যান, তাই না? তো ১৯৭৮ সালে বা ৭৯ সালে অর্থাৎ ৩ বা ৪ বছর পরে এসে উনি কি যীশু খ্রিস্টের মতো এসে কি ধানের শীষ জিয়াউর রহমানের কাছে দিয়ে গেছিলেন কি না বুঝলাম না। মানে এই ধরনের কথাবার্তা তো না বললেও চলে, তাই না? ইটস ওকে, ধানের শীষ হলো বিএনপির নির্বাচনী প্রতীক, ইটস ওকে। বা ধানের শীষ হলো বিএনপির প্রতীক, ইটস ওকে। এটা তো সমস্যা নাই, এটা জিয়াউর রহমান নিজেই হয়তো চিন্তাভাবনা করে এটা করছিল। কিন্তু এখানে মওলানা ভাসানীর সাথে এটার সম্পর্ক করে মানে আসলে কী বোঝাতে চাচ্ছে? আর এখন তো সে দেশের প্রধানমন্ত্রী, তো এই ধরনের উল্টা পাল্টা মিথ্যা কথা বললে কি তার ইজ্জতমান বাড়বে নাকি? আসলে তো ওই যে ব্রিটেনে ১৭ বছর বেশ রাজকীয় স্টাইলে তো জীবনযাপন করতো, তাই না? কথা নাই বার্তা নাই, বাংলাদেশের মানুষ কি করলো, কথা নাই বার্তা নাই। ডিপ স্টেট আমেরিকার টাকা পয়সা নিয়ে বাংলাদেশের বুদ্ধিজীবী সহ তারপরে যে সেনাবাহিনী সহ উল্টাপাল্টা আচরণ করে এই শেখ হাসিনার পতন ঘটালো। আচ্ছা ঠিক আছে, দীর্ঘদিন ধরে শেখ হাসিনা ক্ষমতায় ছিল, মোটে ক্ষমতা থেকে যাবে না, অতএব তাকে ক্ষমতা থেকে উৎখাত করা হলো। এবং যেহেতু মুমিন মুসলমানরা গণতন্ত্র বিশ্বাস করে না, এই হেতু পৃথিবীর এই যে ৫৭-৫৮টা দেশ আছে না মুসলিম, কোনো দেশেই তো গণতন্ত্র নাই, তাই না? তাহলে যে বা যারাই ক্ষমতায় যায় তাদেরকে আসলে আন্দোলন ছাড়া কোনোভাবেই ক্ষমতা থেকে উচ্ছেদ করা যায় না। দেখবেন যে পৃথিবীতে মুসলিম দেশগুলোতেই খুব বেশি ওই গণ অভ্যুত্থান হয়, মুসলিম দেশগুলোতেই দেখবেন যে ক্ষমতার পরিবর্তন কোনোভাবেই ইলেকশনের মাধ্যমে হয় না। কারণ ইলেকশন মানে কি, পার্ট অফ ডেমোক্রেসি, অ্যান্ড ডেমোক্রেসি ইজ হারাম ইন ইসলাম, অ্যান্ড দ্যাটস ওয়াই
revolution is must to oust any regime from the power of any Muslim country. এটাই মুসলিম দেশগুলোর ভবিতব্য কিন্তু এটাই। তো যাই হোক, এখন শেখ হাসিনাকে উচ্ছেদ করলো এবং শেখ হাসিনারও এখানে দায়বদ্ধতা অনেক ছিল, কারণ তো সে তার আত্মীয় স্বজনগুলাকে যেভাবে যে এমপি টেমপি বানাতো এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য ছিল না। আউল ফাউল তার ওই যে শেখ হেলাল, শেখ জুয়েল, মানে এগুলো কোনো পলিটিক্সের কোনো নাম না, পলিটিক্স করেও না, এই সমস্ত আলতু ফালতু এগুলারে দিয়ে সে কী করতো, শেখ হাসিনা তাদেরকে এনে বলে এই তোরা ইলেকশনের দ্বারা এমপি হয়ে যাক। আর এরা তো রাজাধিরাজ, এরা তো চিন্তা করে দেখছেন যে এই রাজাধিরাজগুলা কিন্তু গণ অভ্যুত্থানে যখন এই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন পর্যায়ে ব্যাপকভাবে বিপদের সম্মুখীন হলো না, এই সমস্ত রাজাধিরাজগুলো কিন্তু ঠিকই তার আগেই কিন্তু দেশ ছেড়ে ভেগে গেছে, তাই না? আমি জানি না ভবিষ্যতে কোনো দিন আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে রাজনীতির সুযোগ পাবে তো বটেই, কিন্তু তখন এই রাজাধিরাজগুলোর কী অবস্থা হবে দেখি সেটা ভিন্ন কথা। আসল বক্তব্য হলো যে এখানে এই যে এই তারেক রহমান, মানে এটা আসলে বললোটা কি, মানে একটা বক্তব্য দেওয়ার আগে মিনিমাম তো একটু পড়াশুনো করা লাগে নাকি? আর ইতিহাসের যখন কোনো বিষয় নিয়ে কথা বলতে হয় তখন তো পড়াশোনা 100% করে নিয়েই করে। বাংলাদেশে অবশ্যই জিয়াউর রহমানের অনেক ভক্ত আছে, বেগম খালেদা জিয়ার অনেক ভক্ত আছে, বিএনপির অনেক অনুসারী আছে, ইটস ওকে, কোনো সমস্যা নেই। তাদের ধানের শীষ প্রতীক, এটা একটা ভালো জিনিস। অন্তত বাংলাদেশের যে কৃষ্টি কালচার বা ভৌগোলিক অবস্থা সেদিক দিয়ে হিসাব করলে সেটাও ঠিক আছে। কিন্তু মিথ্যা কথা কী কারণে বলতে হবে বলেন তো? এটার কোনো প্রয়োজন আছে? এখানে ভাসানীকে কেন একজন মৃত মানুষ কবর থেকে তুলে এনে তাকে দিয়ে কি কারণে এই ধানের শীষ এই জিয়াউর রহমানের হাতে তুলে দিতে হবে? আমার তো এটা ভাই মাথায় ঢোকে না। মানে এই সমস্ত কথাবার্তা বলে বস্তুত এই যে দেখেন যে ইন্টারেস্টিং ব্যাপার হলো কি জানেন, এই যে ডাহা মিথ্যা কথাগুলো বললো না, মানে ভুয়া কথা বললো না, বাংলাদেশের বহু পাবলিক আছে যারা কিন্তু এটা বিশ্বাস করবে। এবং এটাই হলো একটা মূর্খ জাতির লক্ষণ, একটা মানে উন্মাদ জাতির লক্ষণ। এই যে তারেক রহমান বললো না, এটাই কিন্তু বিশ্বাস করবে এবং দেখবেন যে অতঃপর এটাকেই বলবে যে না 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 আসলে 1979 সালে তো না, ওই জিয়াউর রহমান যখন সামরিক কূপ করে ক্ষমতা ক্ষমতা দখল করছিল তখনই বস্তুত মৌলানা ভাসানী একটা পর্যায়ে এসে তার অফিসে এসে তাকে এরকম ধানের শীষ দিছিল এবং দিয়ে বলছিল যে তুমি যদি ভবিষ্যতে ইলেকশন টার্ন করো বা দলটল গঠন করো তাহলে তোমার প্রতীকে ধানের শীষ করো। দেখবেন যে ঠিক এইভাবে ব্যাখ্যা বিবৃতি শুরু হবে, বাট ঘটনা তো পুরাই ভুয়া। এখানে যেটা আমরা দেখি যে 1976 সালে ওই জিয়াউর রহমান সামরিক প্রশাসক হিসাবে দেশের ক্ষমতা গ্রহণ করে, আর 21 এপ্রিল 1977 সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের রাষ্ট্রপতি হয় এবং তখন ওই যে হ্যাঁ না ভোট করে। হ্যাঁ, আরে ভাই, প্রথমত তো ক্ষমতা আসতে হবে, তারপরে তার রাজনৈতিক দল গঠন করতে হবে, তাই না? তো 77 সালে হলো আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি এবং এরপরেই তার মাথায় রাজনৈতিক দল গঠন করার প্ল্যান চাপে। তো তারও তো 1 বছর আগে মৌলানা ভাসানী মারা গেছিল। তো তাহলে এই মৌলানা ভাসানী কীভাবে ধানের শীষ প্রতীক নিয়ে এই জিয়াউর রহমানের কাছে দেয়? আসলে ঘটনা হচ্ছে কি যে এই যে ওই এনসিপির যে ফুলাফাইনগুলো আছে না, যে সমন্বয় করা কদিন কিন্তু মৌলানা ভাসানী নিয়ে অনেক লাফালাফি করছিল, আমরা কিন্তু এটা জানি, তাই না? এই কিছুদিন আগেও তো যখন ওই যে ইউনুস ক্ষমতায় ছিল না, এই হারামজাদাটা ক্ষমতায় ছিল, তখন এই এনসিপির এই ফুলাফাইনগুলো তো এই মৌলানা ভাসানী নিয়ে অনেক লাফালাফি করতো, তাই না? অর্থাৎ তারা বলতে চাচ্ছিল যে তারা ইসলামিস্ট না, দে আর দ্য ফলোয়ার অফ মৌলানা ভাসানী, আর দ্যাটস হোয়াই দে লাভ মৌলানা ভাসানী a lot and they want to establish মৌলানা ভাসানী's politics in বাংলাদেশ। তো এইটাকে মনে হয় যে ধামাচাপা দেওয়ার জন্য এই যে বিএনপি বস্তুত মৌলানা ভাসানীর রাজনৈতিক আদর্শ অনুসরণ করে এটা, এবং নট অনলি দ্যাট, মৌলানা ভাসানী যে জিয়াউর রহমানকে কত ভালোবাসতো এটা বোঝানোর জন্যই বস্তুত এই কিসা কাহিনী ফাঁদছে এই যে এই তারেক রহমান, তাই না? কিন্তু কিসা কাহিনী ফাঁদতে গেলেও ভাই ইতিহাসের যে ঘটনা, এই ঘটনাগুলোকে আপনি যদি এখনকার এই ইনফরমেশন টেকনোলজির যুগে আপনি যদি পুরা ধামাচাপা দিয়ে এগুলো করতে যান তাহলে তো আপনি আরও বিপদে পড়বেন এবং লোকজন তখন আপনার প্রতি সম্মান আরও মানে কমে যাবে, তাই না? এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে এই মানে তারেক রহমান এখন কী মনে করছে কে জানে, কিন্তু তার সরকার কিন্তু বেশ যথেষ্ট বড়।
ওই রাস্তায় যদি জামাত শিবির নেমে আন্দোলন শুরু করে, তো দেখবেন যে তারেক রহমান এমনও হতে পারে যে ভাই লন্ডনেই তো ভালো ছিলাম ভাই, আমি ভেগে যাই, এমনও হতে পারে। যাই হোক, সে কী করবে না করবে, ইটস আপ টু হিম, বাট হোয়াই শুড হি লাই? It's not necessary at all. He shouldn't try to tell lies. He shouldn't make any fake stories to establish his father, Ziaur Rahman. I don't think so. মানে এটা তো অপ্রয়োজন, ইটস কোয়াইট আননেসেসারি, রাইট? তারপরেও কিন্তু বলছে, এবং দেখবেন যে বাংলাদেশের ফাউল পাবলিক, মূর্খ পাবলিক, অন্ধ পাবলিক, ধর্মান্ধ পাবলিক, দেখবেন যে ইভেনচুয়ালি সাম অফ দেম উইল বিলিভ, some of them will trust what Tareq Rahman told right now. তো যাই হোক, দুনিয়াতে মূর্খ জাতি হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে হবে। মনে হয় যে এরকম একটা কোনো পণ তারা করছে, তা না হলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতো না। তো তারেক রহমান এই সমস্ত কথাবার্তা, এই সমস্ত ভুয়া মিথ্যা গল্প বলার পর পরবর্তীতে সে কি বুঝতে পারছে যে সে যেটা বলছে এটা আসলে ভুয়া? তবে জাজ্জল্য একেবারে প্রকাশ্যভাবে ইতিহাস বিকৃতকারী জাতি যদি বলে কোনো জাতি থাকে বা রাষ্ট্র যদি থাকে, সেটা বাংলাদেশ 1 নম্বরে চ্যাম্পিয়নের খাতায় নাম লেখাবে, এটা কিন্তু কোনো সন্দেহ নেই। বাংলাদেশ ইজ আ কান্ট্রি হু দ্যাট ডিস্টর্টস দ্য হিস্ট্রিক্যাল রেকর্ডস intentionally and willfully. They wanna change the historical records. আমি জানি না এইভাবে হিস্ট্রিক্যাল রেকর্ডগুলো চেঞ্জ করে কী ফায়দা আছে। আর দেশের মানুষগুলো ওইরকম আসলে তো ফাউল আর মূর্খ, তাদের কাছে ভুয়া ইতিহাস বললে তারা আরও মজা পায়, তাই না? তো ওকে, লেট দেম বি ব্লাইন্ড অ্যান্ড let them distort the historical records, and if they are very happy distorting the historical records, it's okay, no problem at all. But Bangladesh will be recognized as the most distorted country, most distorted nation in the world, who actually distorts their own historical records. Thank you.